আচ্ছা শুরু করছি। যেটা পাঠিয়েছিলাম সেটা আগে বোঝাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ শরীরটা? আচ্ছা ঠিক আছে। দেখো কে বলছে 26 তারিখ পর্যন্ত মার্কস আপলোডের লাস্ট ডেট আছে? হ্যাঁ, না 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 না, ইউনিভার্সিটি মার্কস আপলোডের লাস্ট ডেট আছে 26 তারিখ। তো কি করে 26 তারিখ? ওই 26 তারিখ মার্কস আপলোডের লাস্ট ডেট আছে, ওইটা বেস করে কোথা থেকে শুনেছো দেখো। মোটামুটি সেকেন্ড উইক তো লাগবেই। আচ্ছা দেখো, ফরওয়ার্ড ইন্টারপোলেশনে এরর টার্মটা, নর্মাল এররের ফাংশন যেটা হয় আর এন প্লাস ওয়ান অফ এক্স, সেই ফাংশনটুকু এটুকু আমরা আগের দিনও প্রুভ করেছিলাম। মানে যে কোনো ইন্টারপোলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফরওয়ার্ড হোক আর ব্যাকওয়ার্ড হোক বা নর্মাল ইন্টারপোলেশনের এরর টার্মটা কত ছিল ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য? কত শিখেছিলে জানো? ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ডট 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 ইউ মাইনাস এন প্লাস ওয়ান অফ ইউ মাইনাস এন, এইটুকু করা ছিল, আগের দিনও করেছিলাম। নর্মাল ইন্টারপোলেশনে এরর টার্মটা বের করা ইন টার্মস অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন আকারে ওটা যে ছিল, এরকমই এটা বলতে চাইছিলাম। তো যেখানে হচ্ছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অফ যাই, এইটুকু ছিল। আচ্ছা, এখন যেটা হচ্ছে যাই রেঞ্জটুকু আর লিখছি না, বলে দেওয়া ছিল। তো এটা প্রথম, এইটুকু প্রথম লিখবে নোটে, দ্য এরর কমিটেড ইন রিপ্লেসিং এফএক্স, যাই লেখা ছিল তো টেনে দাও একটু, আমার লেখা হয়নি, এবার তুমি লেখো। এটা এপসাইলন তো এটা। আচ্ছা, এর পরে যেটা ছিল এস্টিমেট অফ এরর ইন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। এখন প্রশ্ন হচ্ছে ওইটা আর এটার মধ্যে ফারাক কি? এটা আর এটার মধ্যে ফারাক কি? এটা নর্মাল এরর, এই এররটা সাপোজ অ্যান্সার হতে পারে 0.00123, এটা এরর। এক্স এর যে কোনো একটা ফিক্সড ভ্যালুর জন্য নিউটন ফরওয়ার্ডের এরর ভ্যালু হচ্ছে এটা, এক্স ফিক্সড করলে ভ্যালু নিশ্চয়ই তুমি ফিক্সড ভ্যালু পেয়ে যাবে। পরেরটা কি বলতে চাইছি, এস্টিমেট অফ এরর ইন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। এটা বলেছে লাস্ট সিগনিফিক্যান্ট পর্যন্ত, লাস্ট সিগনিফিক্যান্ট যে রেজাল্ট আসবে সেইটার এররটা কত দূর হবে, আমি একটু বোঝাবো জিনিসটা। তার আগে আপাতত যেটুকু ক্যালকুলেশন করা আছে সেই ক্যালকুলেশন পর্যন্ত আসো, লাস্ট লাইন পর্যন্ত আসতে যাও, তারপর আমি এটার সঙ্গে ওটার ডিফারেন্সটুকু বোঝাবো। এখানে বলেছি এস্টিমেট অফ এরর ইন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো আর এন প্লাস ওয়ান এক্স, এটা লিখতেই হবে, যা লেখা আছে তাই লেখা আছে। দেখো এবার এইটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখেছে ওরা ইউ অফ, দেখো ইউ ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই সরি ইউ মাইনাস টু ডট 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 ইউ মাইনাস এন বাই এন প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। আগের দিন এই এইচ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অফ এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যাই একটা ভ্যালু আগের দিন আমি লিখে দিয়েছিলাম, সেটা কত ছিল যেন? ডেল টু দি পাওয়ার এন প্লাস অফ কত করা ছিল ঋত্বিক? ডেল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অফ কত করা ছিল? ওয়াই নট, এটাও কিন্তু করা ছিল আগের দিন, করেছিলাম যখন নর্মাল ইন্টারপোলেশন ফর্মুলার এররটা আমি ক্যালকুলেট করি। আচ্ছা, তাহলে মডিউলাস অফ আর প্লেন মানে এরর যেটা, সেটা যদি মড ভ্যালুটা সেটা কত, এইটাকে ওরা লিখেছে মড অফ এ এন অফ ইউ, এই যে ইউট ফাংশন যেটা আছে ওটাকে এন ইউ লিখেছে, আর হচ্ছে ওদিকে মড অফ
ডেল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অফ কত ওয়াই নট, এটুকু লিখেছে। তাহলে এ এন মড অফ এ এন অফ ইউ, এটা নিশ্চয়ই এটা ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ডট 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 ইউ মাইনাস এন বাই এন প্লাস কত ওয়ানের ফ্যাক্টোরিয়াল, এটা এটা হচ্ছে এ এন ইউ। আচ্ছা এবার বলো, আমি মনে হয় নোটে পাঠিয়েছিলাম যে ইউর ভ্যালুগুলো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ইউর ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে লাই করে, ইউর ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে, 0 থেকে 1 মধ্যে। পরে এটা নোটটা আমি যদি খাতায় লেখাতাম, আগে পরে আমার হয়ে গেছে, যদি খাতাতে আমি লেখাতাম তাহলে আগে ওই ফরওয়ার্ড ইন্টারপোলেশনের পরেই আমি আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের পরেই ওই দুটো নোট আমি লেখাতাম। মানে ইউর ফর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ইউর রেঞ্জটা থাকে 0 থেকে 1 এর মধ্যে। ইউর রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে মানে কি হচ্ছে, এরর কমানোর জন্য ইউর রেঞ্জটাকে 0 to 1 এর মধ্যে রাখতে হবে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা তো এক্স টেবিলে আসি, ওয়াই এর কলম করতাম এক্স নট এক্স ওয়ান এক্স টু ডট ডট ডট। এবার এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তার প্রিভিয়াস ভ্যালুটাকে, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, আচ্ছা আচ্ছা, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এক্স ধরো 5 আছে, তাহলে তার প্রিভিয়াস যে ভ্যালু, তার প্রিভিয়াস ভ্যালুটাকেই তো আমরা বলতাম এক্স নট, হ্যাঁ কি না? এক্স যে ভ্যালুটা থাকতো তার প্রিভিয়াস ভ্যালুটাকে বলতাম তো আমরা এক্স নট। এখন সাপোজ আমি কথাই বলছি, ধরো এইটা হচ্ছে এইখানে এক্স আছে, এক্স ওয়ান থেকে এক্স টু, কেউ চুজ করলো এক্স নট ইকুয়াল টু এক্স ওয়ান, কেউ চুজ করলো এক্স নট ইকুয়াল টু এক্স ওয়ান। মানে এই ব্যাপারটা বলতে চাইছি আমি, এক্স আর ওয়াই এর একটা টেবিল নেই, সাপোজ 2 5 2 5 8 11 এরকম করে ভ্যালু আছে। এখন তোমাকে ভ্যালু বের করতে বললাম সাপোজ 5.1, এক্স ইকুয়াল টু 5.1 এর জন্য ফাংশনাল ভ্যালু কত হবে। তো আমরা এক্স নট ইকুয়াল টু শর্মিষ্ঠা কত চুজ করতাম, ঋত্বিক কত চুজ করতাম, এক্স নট 5 5 চুজ করতাম না? যদি এক্সটা 5.1 5 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে এক্স নটটা 5.8 এর 5.1 এর প্রিভিয়াস ভ্যালু, হ্যাঁ কি না? এখন দেখবে তাহলে এই 5.1 আর এই 5, এইটা এই দুটো ধরলে ইউর ভ্যালু দেখবে সবসময় 0 থেকে 1 এর মধ্যেই থাকবে বা থাকার চেষ্টা করবে। যদি তুমি এটা এক্স নট ইকুয়াল টু 2 ধরো তাহলে ইউর ভ্যালুটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে পাবে না, সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাবে না। যত বেস্ট রেজাল্ট পাবে তত হচ্ছে এররটা কি থাকবে, কম হবে না বেশি হবে? যত বেস্ট রেজাল্ট থাকবে তত এররটা কম হবে না বেশি হবে? বেস্ট রেজাল্ট কার রেসপেক্টে, বেস্ট রেজাল্ট হচ্ছে গিভেন ফাংশন y ইকুয়াল টু এফ এক্স এর রেসপেক্টে বেস্ট রেজাল্টটা পাই আমরা। তো যত 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 তোমার হচ্ছে বেস্ট রেজাল্ট হবে তত এরর কমবে না বাড়বে, তত এরর কমবে না বাড়বে ঋত্বিক? কমবে। তাহলে ইউর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর মধ্যে রাখা হয় তাহলে তবেই বলেছি বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো ইউর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে রেখেই আমরা তাহলে এররটা দেখি কিরকম অবস্থায় আসছে। এই জন্য ওরা ইউর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নিয়েছে। কারণ তুমি প্রশ্ন করতে কেন ইউর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, কারণ ইউর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকলেই ফরওয়ার্ড ইন্টারপোলেশনে এররটা কম হয়। সেই কম ভ্যালুটা কি হবে সেইটুকু জানতে চাইছে এখানে, কম ভ্যালুটা কি হবে উইথ রেসপেক্ট টু লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাই জানতে চাইছি। যাই হোক, লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট কি ব্যাপার সেটা আমি বলবো, আপাতত ক্যালকুলেশনটুকু বোঝাই যে ইউর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে সেই অবস্থায় কি ক্যালকুলেশন দিচ্ছে দেখো। এরকম একটা টার্মের ভ্যালু ক্যালকুলেট করেছে, কোন টার্মটা, মড অফ ফার্স্ট দুটো টার্ম বাদ দিয়ে ইউ অফ ইউ মাইনাস ওয়ানটা বাদ দিয়ে ইউ মাইনাস টু ইন্টু ইউ মাইনাস থ্রি ইন্টু ইউ মাইনাস ফোর ডট 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 ইউ মাইনাস কত এন, এটুকু, এটা এইটার ভ্যালু ক্যালকুলেট করেছে যেখানে ইউ রেঞ্জ 0 লেস ইউ লেস 1। এবার আমাকে বলো এই ভ্যালুটা বড় হবে না এইটা বড় হবে? ওরা লিখেছে এটা সমান লেস অর ইকুয়াল টু মড অফ, আচ্ছা এইটাকে এইটুকু আরেকটা লাইন আমি লিখি না হয়, মড অফ ইউ মাইনাস টু মড অফ ইউ মাইনাস থ্রি ডট 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 মড অফ ইউ মাইনাস এন লেখা যায়, হ্যাঁ কি না? মড অফ এবি মানে কত, মড এ ইন্টু মড বি লেখা যায় ঋত্বিক, এইটুকুকে এই লাইন লেখা যায়। এবার বলো আমাকে মড অফ ইউ মাইনাস টু বড় হবে না টু বড় হবে, মাইনাস টু বড় হবে বা টু বড় হবে, এইটুকু বলো। টুই লেখো না, টু বড় হবে। মড অফ ইউ মাইনাস টু বড় হবে না টু বড় হবে যদি ইউর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, মাইনাস টু মডটা বড়। তাহলে আমি এইটা
এইটার থেকে নিশ্চয়ই তার সিমিলারলি মড অফ ইউ মাইনাস 3 বড় হবে না লেস অর ইকুয়াল টু 3 বড় হবে? নিশ্চয়ই 3 বড় হবে। তাহলে বলো এইটা বড় হবে না 2 ইন্টু 3 ইন্টু ডট 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 এন এটা বড় হবে? এই টার্মটা বড় হবে না এটা বড় হবে? নিশ্চয়ই ডান দিকেরটা বড় হবে, কারণ মড অফ ইউ মাইনাস 2 লেস অর ইকুয়াল টু 2, মড অফ ইউ মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 3। তার মানে কি পেলে? দ্যাট ইজ এই জিনিসটা পাওয়া গেল, মড অফ ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ইন্টু ইউ মাইনাস 4 ডট 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 ইউ মাইনাস এন, এটা লেস অর ইকুয়াল টু এই ভ্যালুটা কত? 2 ইন্টু 3 ইন্টু ডট ডট ডট, এটাকে কত ফ্যাক্টরিয়াল লিখতে পারবে? n ফ্যাক্টরিয়াল লিখতে পারবে। তার জন্যই ওরা লিখেছে এইটা লেস অর ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল। ভালো, এটা একটা রেজাল্ট হাতে থাকলো। দেখো একটু একটু এ এন ইউর দিকে তাকালে দেখা যাবে এন ইউর মধ্যে ইউ ইন্টু ইউ মাইনাস 1 থেকে শুরু হয়েছিল, বাট আমি ক্যালকুলেশন করেছি মড অফ ইউ মাইনাস 2 থেকে। তার মানে আরো দুটো টার্ম বাদ থেকে গেছে, সেই দুটো টার্মের জন্য একটা ইনইকুয়ালিটি আনতে হবে। মড অফ ইউ মাইনাস ইউ ইন্টু মড অফ ইউ ইন্টু ইউ মাইনাস 1, এই টার্মটা যা আর ইউ ইন্টু ইউ মাইনাস 1 তাই, হ্যাঁ কি না বলো তো? এর উপরে মড নেওয়া যা আর এটা সিঙ্গেল থাকা তা একই কিনা? যদি ইউর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে একই। এটা সমান ইউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস ইউ হবে অবশ্যই। হ্যাঁ, 1 মাইনাস ইউ হবে, কারণ ইউটা 1 এর থেকে ছোট, নাহলে নেগেটিভ হবে না। যাই হোক, ইউ ইন্টু 1 মাইনাস ইউ। আচ্ছা, এটাকে যদি গুণ করে দাও ইউ মাইনাস কত? ইউ স্কোয়ার, এটুকু লিখতে পাবে। এবার এইটাকে একটু ওই প্লাস মাইনাস 1/4 ফ্যাকের 4 নিয়ে এইসব ক্যালকুলেশন আমার বোঝানোর কিছু নেই। এটাকে 1/4 মাইনাস 1/4 নিয়েছে, প্লাস 2 ইন্টু হাফ ইন্টু ইউ নিয়েছে, মাইনাস ইউ স্কোয়ার নিয়েছে, নিয়ে একটা হচ্ছে এই রকম একটা ফর্মুলাতে ফেলেছে ওরা, 1/4 মাইনাস হাফ অফ ইউর কত হোল স্কোয়ার, এইটুকু লিখেছে। এবার বলো এই টার্মটা বড় হবে না লেস অর ইকুয়াল টু 1/4 বড় হবে? যদি ইউর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে 1/4 বড় হবে। এবার চলে আসো, লেখো। সো সো তাহলে এই যে টার্মটা যেটা ছিল মড অফ এ এন অফ ইউ, যেটা আমার ছিল এইটা ইকুয়াল টু ছিল, আমি আরেকবার লিখছি, এটা ইকুয়াল টু ছিল মড অফ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডট 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 ইউ মাইনাস এন বাই ছিল তোমার n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটুকু ছিল n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটুকু ছিল। এবার বলো এটাকে যদি এই মড অফ ইউ মাইনাস 2 ডট 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 ইউ মাইনাস এন, এইটা বড় না n ফ্যাক্টোরিয়াল বড়? এইখান থেকে যদি সেপারেট করো, এইখান থেকে এইটুকু, সব তো মড ইন্ডিভিজুয়ালি ভাঙবে, এটাকে লেখা যায়, এটাকে তো এইটুকু লেখা যায় মড অফ ইউ ইন্টু ইউ মাইনাস 1, আবার এটুকুকে লেখা যায় ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ডট 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 ইউ মাইনাস কত এন, এদিকে নিচে আছে n প্লাস 1 এর কত ফ্যাক্টোরিয়াল। এবার একটু আগে আমি পেয়ে গেছি এই রেজাল্টটা মড অফ ইউ ইন্টু ইউ মাইনাস 1 এর বড় না 1/4 বড়? 1/4 বড়, তাহলে এই টার্মটা 1/4 ইনফিনিটি কনসেপ্ট থেকে, আর এটা কত n ফ্যাক্টোরিয়াল, নিচে কত আছে জানো? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। দেখো তো এইটুকু লেখা যাবে কিনা, লিখতে পারো। তাহলে আলটিমেট কি পেলে? হ্যাঁ, আলটিমেট পেলে মড অফ এ এন অফ ইউ, এটা এটা লেস অর ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, আর ওদিকে কাটাকুটি করে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল আউট হয়ে যাবে, 1/4 অফ কত n প্লাস 1, এটুকু পেয়ে যাবে। এখন এবার আমি একটু আমাকে মানে আলটিমেট আমার কিন্তু এররটা আছে আর n প্লাস 1 অফ এক্স, এইটা আছে, এইটা ভ্যালু কিন্তু করা ছিল মড অফ এ এন ইউ ইন্টু ডেল টু দি পাওয়ার n প্লাস 1 অফ ওয়াই নট, এইটুকু ভ্যালু ছিল। তো আমি দেখলাম মড অফ এন ইউ লেস অর ইকুয়াল টু 1/4 n প্লাস 1, এটা পাচ্ছ। এখন আমি ডেল টু দি পাওয়ার n প্লাস 1 অফ ওয়াই নট এরও একটা ইনইকুয়ালিটি আনতে চাইবো। এখন দেখো উই নো বলেছে, উই নো ডেল টু দি পাওয়ার n প্লাস 1 অফ ওয়াই নট লেস অর ইকুয়াল টু মড অফ লেস অর ইকুয়াল টু 9 ইন দ্য লাস্ট, এইটার মানে আমাকে কে বলবে? ইন দ্য লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার, লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার কে বলবে আমাকে?
in the last significant figure. We know mod of del to the power n plus 1 y not less or equal to n in the last significant figure. আচ্ছা 0.00123 এটা লাস্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটা? 3। তো আমাকে বলো যে টেবিলও আসুক না কেন, আমার ডেল টু ডেল কিউ ডেল টু দি পাওয়ার এন ডেল টু দি পাওয়ার 5 10 20 30 50 যাই আসুক, লাস্ট যে ভ্যালুটা আসবে সেটা 9 থেকে কি বেশি হবে কোনোদিন? যে ডিফারেন্স টেবিলটা আসবে ডিজিট তো 9 থেকে হবে না। তাহলে এই জন্য বলেছে ইন দ্য লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার, মানে এখন আমি এররটা ক্যালকুলেট করছি লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারের রেসপেক্টে কিন্তু। তো এটা ডেল টু দি পাওয়ার এন প্লাস 1 ওয়াই নট লেস অর ইকুয়াল টু কত এন। তাহলে এই জিনিসটা টোটাল দাঁড়াবে কত? লেস অর ইকুয়াল টু এটা আছে 1/4 অফ এন প্লাস 1 আর ওদিকটা আছে কত যেন 9। তাহলে 9/4 অফ আলটিমেট এটা পাচ্ছ 9/4 অফ এন প্লাস 1। আচ্ছা 9/4 অফ এন প্লাস 1 যদি এন এক একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে এইটা বড় হবে না 1 বড় হবে? এটা বড় হবে না 1 বড় হবে? না, n গ্রেটার দেন 1। হুম, n গ্রেটার দেন 1 এর জন্য হবে না, n হচ্ছে ইকুয়াল টু 2 এর জন্য। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি টেবিলটা আমরা হচ্ছে n ইকুয়াল টু 0 এর জন্য কি ব্যাপার আসবে বলো তো? n ইকুয়াল টু 0 মানে কি ডেটা কটা থাকবে? একটা ডেটা নিয়ে কি আমরা কাজ করি? এই nটা কোত্থেকে এসছে? কতগুলো x0 x1 x2। তো n ইকুয়াল টু যদি 0 নাও তাহলে একটা ডেটা নিয়ে আমরা কি কোনো কিছু কাজকর্ম ঘটাতে পারবো? পারবো না। তো মিনিমাম দুটো ডেটার প্রয়োজন, এই জন্য n গ্রেটার দেন কত 2। তাহলে আলটিমেট কি পেলে? আলটিমেট এইটুকু পেলে যে মড অফ আর এন প্লাস 1 এক্স লেস দেন 1, দেখো লিখেছে লেস দেন 1, thus the error in Newton's further interpolation formula is numerically less than 1 in the last significant figure in ordinary calculation। এইটার মানে কি বলতে চেয়েছি বলো তো? এই যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে thus the error in Newton's forward interpolation is numerically less than 1 in the last significant figure in ordinary calculation। এইটা কি ভ্যালু কি মানে বলতে চেয়েছে? তার আগে আমাকে বলো mod of r n plus 1 of x, x এর যে কোনো ডিজিয়ার ভ্যালুর জন্য যা খুশি দাও না কেন তার জন্য এরর এর যে ভ্যালুটা সেটা নাকি 1 এর থেকে ছোট হলো ইন দ্য লাস্ট সিগনিফিকেন্ট ফিগার। এভাবেই পড়তে পারি mod of r n plus 1 of x, x এর ভ্যালু যে কোনো ডিজিয়ার ভ্যালু দাও তার জন্য যে এরর টুকু আসবে সেই এররের ভ্যালুটা 1 এর থেকে ছোট ইন লাস্ট সিগনিফিকেন্ট ফিগার। ইন এটার মানে কি? ধরো কথাই বলছি একটা এরর এসছে 0.00123, এই তো। এখন এটা লাস্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটা? লাস্ট সিগনিফিকেন্ট ফিগার কোনটা নন্দিনী? 3। দেখো এটা কিন্তু 3, এটা লাস্ট সিগনিফিকেন্ট 3, এটা লাস্ট সিগনিফিকেন্ট ফিগার। বাট নিউটন ফর ইন্টারপোলেশনের যে এররটা সেটা সবসময় লাস্ট সিগনিফিকেন্ট ফিগার যেটা আসবে সেই ভ্যালুটা কার থেকে ছোট আসবে? না, একের থেকে যদি ছোট আসে তাহলে কি ভ্যালু আসতে পারে? না, নয় 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 কেন? আমার এই লাইন সে 9 থেকে তো ছোট হবে বাই ডিফল্ট। বাট এখন ওটা রেস্ট্রিকশন কি করলাম যে যেহেতু তুমি মড অফ আর এন প্লাস 1 এক্স লেস অর ইকুয়াল টু 1 পেলে, এই মানেটা দ্বারা কি বোঝাচ্ছে যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য যে এররটুকু পাবে সেই এররের ভ্যালু লেস অর ইকুয়াল টু 1 হবে ইন কি? ইন লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার। ইন লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার
মানে এইটুকু বলতে চাইছি যে যদি যদি এক্সাক্ট তুমি কোনো ভ্যালু বের করতে, মানে ফাংশনটা যদি তোমার হাতে থাকতো তাহলে তুমি একটা এক্সাক্ট ভ্যালু পেয়ে যেতে। এখন নিউটন ফর ইন্টারপোলেশনে যে রেজাল্টই করো না কেন, যত ডেসিমেল পর্যন্ত বা যত সিগনিফিক্যান্ট পর্যন্ত রেজাল্ট আনতে চাইছো, ওইটার লাস্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সবসময় কার থেকে ছোট হবে, মানে কি আসা উচিত, হয় ওয়ান নয় কত আসা উচিত, হয় ওয়ান নয় কত আসা উচিত ঋত্বিক, জিরো আসা উচিত। মানে এইটুকু বলতে চাইছি, ধরো একটা ফাংশন দেওয়া আছে, তার একটা এক্সাক্ট ভ্যালু 1.2304, এইটুকু ধরো এক্সাক্ট ভ্যালু পেয়েছো, এটা তার এক্সাক্ট ভ্যালু। এখন তুমি এটার এরর ক্যালকুলেট করলে কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য, তাহলে এই রেজাল্টটা কত হওয়া, 1.2200, অথবা কি আসা উচিত, কি আসা উচিত, এই দুটোই পসিবিলিটি থাকবে। যে আবার বলি, ধরো এটা একটা গিভেন ফাংশন যা আছে, এখন তুমি এক্স এর ডিজায়ার ভ্যালু দিলে, তাতে ফাংশনাল ভ্যালু এক্সাক্ট ফাংশনাল ভ্যালু এটা। এখন তুমি একটা ফাংশনের, মানে তোমার কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু পেলে, এখন ফাংশনাল ভ্যালু পাওয়ার রেসপেক্টে ও তো একটা এরর ক্যালকুলেট করবে। সেই এররটুকু যেটা আসবে, সেই এররটুকু হচ্ছে এই রকম টাইপের আসবে, 1.21330 অথবা 1.232300, এগুলো এররের রেসপেক্টে, এররের, এটা এটা কিন্তু না, একটু ভুল বলা হলো আমার। ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, এটার ফাংশনাল ভ্যালু সাপোজ তুমি এক্সাক্ট, যে এক্স ইকুয়াল টু 5 এর জন্য এক্সাক্ট ভ্যালু পেয়েছো 1.2351। এখন এক্স ইকুয়াল টু, ধরো 5 এর জন্য, এক্স ইকুয়াল টু 5 এর জন্য যে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট পাবে, সেই অ্যাপ্রক্সিমেট রেজাল্টের তো কিছু একটা ভ্যালু পাবে, অ্যাপ্রক্সিমেট রেজাল্টের কিছু একটা ভ্যালু পাবে, সাপোজ 1.2354 কি 53, এটুকু একটা পেলে। এখন এইটা যদি এরর করে দাও, এররটা কত আসবে, এটা এরর কত আসবে, 1.2351 আর 1.2353 বাদ দিলে কত থাকবে নন্দিনী, বাদ দিলে কত আসবে, কত, 0.002। এইটা এই যে 0.0002, এখন 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 বলো এররটা লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার কত এসছে, 2, বাট এটা আসবে না, এররটা লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারে 2 আসবে না, এররটা লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারে কত আসবে, হয় 1 নয় 0, এইটুকুই বলতে চেয়েছি। যে নিউটন ফর ইন্টারপোলেশনে এরর যে ভ্যালুটা, সেই এররের ভ্যালুটা লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারে 1 এর থেকে কি আসবে, ছোট আসবে, এইটুকু কনসেপ্ট ওখানে দেওয়া হয়েছে, আর কিছু না। এই খুবই স্মল আছে, হ্যাঁ খুবই, এররটা খুবই স্মল আছে, হ্যাঁ 0 বা 1, যত বেশি হবে ওখানে তত তো এররটা বেশি দেবে, 1 এর থেকে বেশি হলে, বলো। না, এররের যত তুমি অঙ্ক করবে, দেখবে এররের ভ্যালু গুলো তোমার হচ্ছে এইগুলো সব 0 0 রেসপেক্টেই আসে, যত তুমি বেস্ট রেজাল্ট আর ফাংশন যত বেস্ট নেবে, তত লাস্ট সিগনিফিক্যান্ট, হ্যাঁ ওই রেসপেক্টেই আসে এরর গুলো। দেখবে পয়েন্ট সব অঙ্কতেই 0.00 দিয়ে স্টার্ট হবে, তাহলে না হলে আমাদের করার সার্থকতা কি থাকলো। হ্যাঁ, না যে কোনো এররের রেঞ্জ মানে, হ্যাঁ -0.5 আর +0.5 এর, ওটা হচ্ছে তোমার এররের, দেখবে -0.5 টু +0.5 এইগুলোর মধ্যে কিন্তু ঘোরাফেরা, লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু এইটুকু ভুলবে না, যে যে তুমি যেটা বললে না -5 টু +5, এটা ইন দা সেন্স অফ লাস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, কি কথাটা বললাম বুঝতে পারলে, নাহলে তো শুধু -5 থেকে +5 নিলে তো অনেক বড় বড় এরর পাবে, তাহলে আর কি সার্থকতা থাকলো। তো যেহেতু রেঞ্জটা থাকে -5 টু +5 ইন দা লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার, বাট আমাদের এখানে রেঞ্জটা
আরো মডিফাই করা হলো, সেই রেঞ্জটা কত, 0 আর কত 1। ও এইটুকু ঋত্বিক যেটা বললো যে প্রপোগেশন এরর যদি আমরা পড়তাম, তো ওখানে এরর যে ভ্যালুগুলো আছে ইন্টারপোলেশনের, সেই এররের ভ্যালু যেটা আসবে, সেই এররের রেঞ্জটুকু মানে লাস্ট যে ডিজিটটা আসবে, সেই লাস্ট ডিজিটটা থাকবে -5 থেকে +5 এর মধ্যে, ইন দ্য সেন্স অফ লাস্ট সিগনিফিক্যান্ট ফিগার। -5 টু +5 নিলে সব ভ্যালুগুলোই ঘোরাফেরা করছে না? সব ভ্যালু কি ঘোরাফেরা করছে? 0 1 2 3 4, -1 -2 মাইনাস না, কত থেকে, ওই যে 5 থেকে এদিকে 5, ওই 0 1 2 3 4 যদি মডিউলাস ভ্যালু নাও, তো এইগুলোর মধ্যেই এররটুকু ঘোরাফেরা করে, -5 টু +5 এর মধ্যে এররটুকু ঘোরাফেরা করে। যাই হোক, এররের আমি একটা নোটও পাঠাবো, এবার একটু বোঝো তো, অনেকটা তো পড়লে। এরর এই প্রপোগেশন এরর যেটা আছে, ওইটা হচ্ছে আমি একটা নোট পাঠাবো। আপাতত বোঝা গেল যে লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারে এররটা কি আছে। লাস্ট সিগনিফিক্যান্টে এররটা হচ্ছে নিউটন ফরওয়ার্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে লেস অর ইকুয়াল টু 1, হয় 1 নয় 0 আসবে, এইটুকু বলা হলো। ব্যাকওয়ার্ডটা লাগবে না। এবার চলে আসো স্টার্লিং আর বেসেল সেন্ট্রাল ডিফারেন্স, মোল্লাটা সবাই পাশে আছে। দেখো সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, এটার মধ্যে প্রুফ তোমাদের লাগবে না, শুধু হচ্ছে ফর্মুলাগুলো জানো। আর দুটো যেহেতু প্র্যাকটিক্যাল নেই স্টার্লিং আর বেসেলে, তার জন্য ছোট ডেটা নিয়ে আমরা একটু অঙ্কগুলো দেখাবো। আমি নোটটা পাঠিয়েছিলাম, দেখো। আজকে ল্যাগ্রাঞ্জেসটা করাতে হবে। ধর, আচ্ছা, স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা দেখো। স্টার্লিং আর বেসেল সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এর আন্ডারে আছে দুটো জিনিস, একটা স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা আর একটা হচ্ছে তোমার বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা। তো প্রশ্ন হচ্ছে এইগুলো কি বা কখন ইউজ করব। তো আগে আমরা এতক্ষণ আমরা সীমাবদ্ধ ছিলাম, এক্স আর ওয়াই এর রেঞ্জ দেওয়া ছিল 0 1 2 3 4 করে, ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু এগুলো দেওয়া ছিল। তো সাপোজ এক্স এর যে যে ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু জানতে চেয়েছিলাম, সেটা যদি টেবিলের শুরুর দিকে থাকতো নিউটন ফরওয়ার্ড নিতাম। এক্স এর যে ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু জানতে চেয়েছি, সেটা যদি টেবিলের শেষের দিকে থাকে, আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিতাম। এখন যদি এক্স এর কোনো ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে, সেই এক্স এর ভ্যালুটা যদি টেবিলের মাঝখানের দিকে থাকে, তখন আমরা হয় স্টার্লিং নয় বেসেল নেব। যদি প্রশ্ন করে যে তোমাকে এক্স এর ভ্যালু যখন 2.1, তখন হচ্ছে ফাংশনাল ভ্যালুটুকু বের করো, তখন তুমি হয় স্টার্লিং এ যাবে নয় বেসেলে যাবে। মোদ্দা কথা হচ্ছে এক্স এর যে ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলবে, ওই এক্স এর ভ্যালুটা যদি টেবিলের মাঝখানে বা অলমোস্ট মাঝখানে থাকে, তাহলে তখন আমরা হচ্ছে স্টার্লিং অথবা বেসেল ইউজ করবো। এখন প্রশ্ন হচ্ছে স্টার্লিং কখন ইউজ করবো আর বেসেল কখন ইউজ করবো, কি লেখা আছে দেখো। দ্য স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা ফর 2n plus 1 arguments, 2n plus 1 equispaced arguments। স্টার্লিং ইন্টারপোলেশনের জন্য নর্মালি আমরা এটা নিই যে অড নাম্বার অফ আর্গুমেন্টস যদি থাকে, সেক্ষেত্রে আমরা স্টার্লিং ইন্টারপোলেশন নিই। অড নাম্বার অফ আর্গুমেন্টস, আর্গুমেন্টস কোনগুলোকে বলি আমরা, ইকুইস্পেসড আর্গুমেন্ট কোনগুলোকে বলি, x0 x0 x1 x0 x1 x2 x3 এগুলোকে তো আর্গুমেন্ট বলি। যদি দেখো এখানে অড নাম্বার অফ ডেটা দেওয়া আছে, তাহলে আমরা স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে পারি ভালো রেজাল্ট পাওয়ার জন্য। অড নাম্বার অফ ডেটা, আরো একটা রেজাল্টও আছে, পরে নোটে পরপর পড়ে যাব আমি। তো এখানে স্টার্লিং ইন্টারপোলেশনের ফর্মুলা যেটা, সেটা এইভাবে বানানো হয়। অনলি ফর্মুলাটা দেখো, এফ এক্স ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ডেল অফ ওয়াই, একটা অঙ্ক করাবো, প্লাস ডেল অফ ওয়াই মাইনাস 1 প্লাস ডেল অফ ওয়াই নট বাই 2, এটা কিন্তু 2 শুধু, আচ্ছা এখানে ইনটু আছে, প্লাস ইউ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল 2 অফ ওয়াই মাইনাস 1, এটা একটা থাকবে, প্লাস ইউ অফ, একটু ফর্মটা বিট ঘুরে টাইপের, ইউ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল কিউ অফ ওয়াই মাইনাস 2 প্লাস ডেল কিউ অফ ওয়াই মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল,
প্লাস ইউ স্কোয়ার অফ ইউ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 2, এই সিকোয়েন্সে যাবে। যদি সিকোয়েন্সটুকু বুঝতে পারো ভালো, নাহলে 4টে 5টা পর্যন্ত টার্মগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু এইটা ফর্মুলা, ইউ ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এটা। তো এই অঙ্কগুলো করার সময় কোএফিসিয়েন্ট আর মাল্টিপ্লিয়ার দিয়ে অঙ্কগুলো করলে একটু সোজা হয়ে যায়। এই জন্য বলেছে দ্য ফ্যাক্টরস ওয়াই নটের যে কোএফিসিয়েন্ট, দেখো দ্য ফ্যাক্টরস 1, এদিকে এই ডেল অফ ওয়াই, ওয়াইওয়ালা যে টার্ম আছে তার যে কোএফিসিয়েন্ট ইউর রেসপেক্টে এইটা, এদিকে এটার হচ্ছে এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এই টার্মগুলোকে আমরা বলছি হচ্ছে কোএফিসিয়েন্ট। আর এই ওয়াই নট, তারপরে এই ভ্যালু ওয়াই দিয়ে যেগুলো আছে ইন টার্মস অফ ওয়াই, ইন টার্মস অফ ওয়াই, এগুলোকে আমরা বলছি হচ্ছে মাল্টিপ্লেয়ার। তো কেন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লেয়ার গুলো বলি, এগুলো প্র্যাকটিক্যাল যখন আমরা খাতাতে করতাম তখন কিন্তু কোএফিসিয়েন্ট মাল্টিপ্লেয়ার দিয়ে প্রত্যেকটা অঙ্ক আমরা করতাম, তাতে একটু অঙ্কটা করতে ক্যালকুলেশন করতে সুবিধে হয়। তো যাই হোক, এই গেল হচ্ছে এফএক্স এর তোমার স্টার্লিং ইন্টারপোলেশনের ফর্মুলা। জাস্ট এবার প্রশ্ন হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান কি, ওয়াই মাইনাস টু কি, সেগুলো অঙ্ক যখন এখন আমি ছোট একটা অঙ্ক করাবো তখন ওগুলো বলে দেবো, ওয়াই মাইনাস ওয়ান কোনটা, ওয়াই মাইনাস টু কোনটা, কি করে কি হবে না হবে। যাই হোক, এখানে কতগুলো নোট আছে স্টার দিয়ে। দেখো, দ্য স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা গিভস আস দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেট রেজাল্ট when the starting arguments x naught be so chosen such that minus 0.25 less than u less than 0.25। আমরা স্টার্লিং ইন্টারপোলেশনের ফর্মুলাতে এক্স নটটা এমনভাবে চুজ করব, এক্স নটটা এমনভাবে চুজ করব যাতে করে ইউর ভ্যালুটা -0.025 থেকে 0.25 এর মধ্যে থাকবে। এর মধ্যে যদি তুমি ইউর ভ্যালু পাও তবে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে স্টার্লিং ইন্টারপোলেশনের ফর্মুলায়। দেখতে কি কথা বললাম, বোঝা গেল? যে এমনভাবে এক্স নটটাকে দেখো, এক্স তো ফিক্সড, এক্স তো বলে দেবে, এইচও ফিক্সড, এক্স নটটা এমন ভাবে চুজ করব সেটা যাতে করে ইউর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকে। বা আমরা মানে অ্যাকচুয়ালি এক্স চুজ করতে হয় এভাবেই, যে এক্স যেটা আছে, যে টেবিলে যেখানে এক্স আছে তার উপরের ভ্যালুটা নিয়ে নাও এক্স নট, তাহলে দেখবি ইউর ভ্যালু অলমোস্ট মানে প্রায় সব ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই -0.25 থেকে 0.2 এর মধ্যেও থেকে থাকে। এই গেল। তারপরে বলেছি দেখো, দ্য স্টার্টিং ফর্মুলা ইজ ইউজড, দ্য স্টার্লিং ফর্মুলা ইজ ইউজড when interpolation point x is the near the center of the table and when the odd number of arguments are given। ওই আগে আমি বলে দিয়েছি যে এটা কখন ইউজ করব, যে এক্স এর ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলবে, ওই ফাংশনাল ভ্যালুটুকু যদি টেবিলের মাঝখানের দিকে থাকে তখন আমরা স্টার্লিং নিই। আর বলেছে টু এন অড নাম্বার অফ আর্গুমেন্ট যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে স্টার্লিং ফর্মুলা বেস্ট রেজাল্ট পাওয়া যায়। পরে একটা আছে দেখো, ইফ দ্য ডিফারেন্স টেবিল এন্ড উইথ অড অর্ডার ডিফারেন্সেস ইন দ্য স্টার্লিং ফর্মুলা ইজ মোর সুটেবল টু গেট মোর অ্যাকুরেট রেজাল্ট। মানে এটুকু বলতে যে ডিফারেন্স টেবিলটা, যে এক্স এর যে ডেটাগুলো দেওয়া আছে, ওই এক্স এর ডেটাগুলো দেওয়ার রেসপেক্টে তুমি তো ডেল অফ ওয়াই, ডেল টু অফ ওয়াই, ডেল কিউ অফ ওয়াই, এরকম করে তো তুমি ডিফারেন্সগুলো পাবে। যদি দেখো যে অড নাম্বার অফ ডিফারেন্সের টেবিলটা শেষ হয়ে গেছে তাহলেও কিন্তু বেস্ট রেজাল্ট তুমি পাবে। সমিস্টার কি কথা বললাম, বোঝা গেল? যে তোমার হাতে এক্স আছে, ওয়াই আছে, তুমি নিশ্চয়ই ডেল ওয়াই, ডেল টু ওয়াই, ডেল কিউ ওয়াই এভাবে বার করতে পারবে। যখন দেখলে যে টেবিলের ডেল কিউ ওয়াই শেষ হয়ে গেছে, ও তাহলে বলবে স্টার্লিং ফর্মুলাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ভালো রেজাল্ট এই সেন্সে বলছি কারণ আর একটা যে ওখানে উৎপেতে আছে বেসেল, ওই বেসেলের রেসপেক্টে স্টার্লিং এ তখন ভালো রেজাল্ট পাবে, এইটুকুই মিন করতে চাইছি। আচ্ছা, এটা গেল হচ্ছে স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা। এরপরে আছে দেখো বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা। বেসেল ইন্টারপোলেশন ফর্মুলার জন্য ফর্মুলাটা আমি লিখে যাচ্ছি একবার করে। বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা, দ্য বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা ফর 2n বা ইভেন নাম্বার অফ আর্গুমেন্টস। যদি 2n ইভেন সংখ্যক ডেটা দেওয়া থাকে তাহলে স্টার্লিং ইউজ না করে তুমি বেসেলটা ইউজ করবে, তাহলে একটু ভালো রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি থাকে। তো ফর্মুলাটা যা দেওয়া আছে আমি আর লিখছি না, বেকার সময় নষ্ট করব না, অঙ্ক তো এখনই নেব, তখন না হয় আমি লিখবো। ভির ভ্যালু দেওয়া আছে, দেখো ভির ভ্যালুটা এখানে কিন্তু একটু আলাদা, সেটুকু কিন্তু খেয়াল থাকে যেন। ভির ভ্যালু আছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ মাইনাস হাফ লেখা আছে না, দেখো এক্স মাইনাস এক্স নট বাই এইচ মাইনাস হাফ, এটা কিন্তু ভির ভ্যালু। আচ্ছা দেখো স্টারের দিয়ে কতগুলো লেখা আছে, দ্য বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা গিভস আস এ বেস্ট অ্যাপ্রক্সিমেট রেজাল্ট হোয়েন দ্য স্টার্টিং পয়েন্ট এক্স নট বি সো চুজেন দ্যাট ভির ভ্যালু -0.25 থেকে 0.25, একই রেঞ্জ, এখানেও একই রেঞ্জ। দ্য বেসেল ফর্মুলা ইজ ইউজড হোয়েন দ্য ইন্টারপোলেশন পয়েন্ট ইজ এক্স নিয়ার দ্য সেন্টার অফ দ্য টেবিল। ওই একই, টেবিলের শুরু মাঝখানে যদি থাকে এক্স এর ভ্যালু তখন আমরা বেসেল নেব এবং স্টার্লিংও নিতে পারি। তারপরে দেখো ফ্যাক্টরস গুলো বলেছে, ওগুলো তুমি পড়বে। এখানে আর একটা যেটা আছে
when the difference table with হ্যাঁ ইভেন নাম্বার অফ অর্ডার ডিফারেন্স, এটুকু এখানেও যে স্টার্লিং আর বেসেলের মধ্যে কোনটা ইউজ করবো, পরীক্ষা কখনো কখনো বলে দেয় না যে কোনটা কখন ইউজ করবো। ভালো রেজাল্ট পেতে গেলে সবসময় তোমাকে চুজ করতে হবে কোনটা ইউজ করবো। যদি দেখো যে ডিফারেন্স টেবিল ইভেন নাম্বার অফ ডিফারেন্সে শেষ হয়ে গেছে, ইভেন নাম্বার অফ ডিফারেন্স মানে যদি দেখো যে টেবিলটা ডেল টু দি পাওয়ার 4 অফ ওয়াইতে শেষ হয়ে গেছে, তাহলে ওর ডিফারেন্স টেবিলটা 4 অফ ডিফারেন্সে শেষ হয়ে গেছে, মানে ইভেন নাম্বার ডিফারেন্সে শেষ হয়েছে। তার মানে আমাদের হচ্ছে তখন আমরা হচ্ছে কোনটা নেব, ওই বেসের ইন্টারপোলেশন ফর্মুলাটা নেব। এই হচ্ছে কথা। একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো একটা অঙ্ক, ঝটপট একটা অঙ্ক দেখিয়ে আমি হচ্ছে ল্যাগ্রাঞ্জেস করাবো। ল্যাগ্রাঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকেই কোশ্চেন আসবে। বলো। হুম, ডেটা দিয়েও দেখতে পারো। ধরো এবার প্রশ্ন হচ্ছে, ধরো সেম ডেটা দেওয়া আছে, এই তো সেম ডেটা, ধরো ইভেন নাম্বার অফ ডেটা দেওয়া আছে, কথাই বলছি ইভেন নাম্বার অফ ডেটা দেওয়া আছে, আবার ওদিকে ডিফারেন্স টেবিলটা তোমার হচ্ছে অড নাম্বার অফ, দেখো অড নাম্বার অফ ডেটা দেওয়া আছে আর ডিফারেন্স টেবিলটা শেষ হয়েছে ইভেন নাম্বার অফ, অড নাম্বার অফ ডেটা দেওয়া আছে, এমন হতে পারে। অড নাম্বার অফ ডেটা দেওয়া থাকলে আমরা স্টার্লিং ইউজ করবো না বেসিল ইউজ করবো, কি বলা আছে নোটে? স্টার্লিং। এখন দেখলে যে ডিফারেন্স টেবিল বানাতে বানাতে দেখলে যে ইভেন নাম্বার অফ ডিফারেন্সে টেবিলটা শেষ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু স্টার্লিং এর থেকে বেসেলটা ইউজ করবে, ভালো রেজাল্ট পাবে। আর যদি দেখো অড, হ্যাঁ, আর যদি দেখো অড নাম্বার অফ ডিফারেন্স আছে আবার ডিফারেন্স টেবিলটা অডে শেষ হয়ে গেছে, চোখ বুঝে কোনটা ইউজ করবে? অবশ্যই অবশ্যই স্টার্লিং এ তখন তোমায় করতে হবে। আর এগুলো বলা হচ্ছে কারণ এগুলো যদি প্র্যাকটিক্যাল আমাকে করাতে হতো, মানে খাতায় বড় বড় ডেটা নিয়ে, তখন এগুলো লাগতো। আর তোমাদের আমার যা মনে হয় যেহেতু প্র্যাকটিক্যালটা পুরো তুলে দিয়েছে, ছোট ডেটা দিলেও দিতে পারে, তবে বেশি নয়, একটা হয়তো কোনো অঙ্ক দিল, সেটা ল্যাগ্রাঞ্জেস হতে পারে, ব্যাকওয়ার্ড হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, একটা কোনো ছোট ডেটা দিয়ে অঙ্ক দিলেও দিতে পারে। দেখো কোশ্চেনের প্যাটার্ন কি করে না করে, দেখো যে কোনো একটা অঙ্ক নিচ্ছি, বই থেকেই নিচ্ছি, সময় কম যাবে। জিরো পয়েন্ট ফাইভ ধরো, সিম্বলটাতে প্রচুর কিছু জিনিস আছে যেটা এত কিছু লাগে না। হুম, 0.22 এটাই নিয়ে নি, ছোট একটা প্রবলেম নিয়ে নি। দেখো, লেখো। আচ্ছা, লেখো ইউজিং স্টার্লিং অর বেসেল ফর্মুলা, বইয়ের 8-9 পাতার সামটা করাচ্ছি। লেখো ইউজিং স্টার্লিং অর বেসেল ফর্মুলা, লেখো বেসেল ফর্মুলা টু কম্পিউট এটা টু কম্পিউট এফ অফ, আমি একটা করে দিচ্ছি যে কোনো, এফ অফ 1.315 অ্যান্ড দুটো আছে, এফ অফ একটাই করো, আচ্ছা দাও দাও, অ্যান্ড এফ অফ 1.362, আমি একটা করাবো যে কোনো, দেখো ফ্রম দা ফলোয়িং টেবিল। আচ্ছা, টেবিলটা যেটা দেওয়া আছে বইয়ের 98 পাতার সাম, টেবিলের আমি এক্স এর আর ওয়াই এর ডাটাগুলো পরপর লিখছি। এক্স এর ভ্যালু এটা আছে, এক্স 98 পেজ আমার বইতে, আমি হ্যাঁ দেখো ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার ঠিক আগের পাতা, পেয়েছো? ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার ঠিক আগের পাতা পেয়েছো? যাই হোক, দেখো এক্স এর ভ্যালুগুলো লিখে ফেলছি,
এক্স লিখছি আর ওয়াই লিখছি। এক্স এর ভ্যালু ফার্স্ট আছে 1, তারপর এটা আছে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 আর 1 পয়েন্ট কত 6। এফএক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে 1.54, 1.54308 ফার্স্ট ফাংশনাল ভ্যালু। তারপর এটা আছে 1.66852। তারপরে আছে 1.81066, 1.97091, 2.15090, 2.35241, 2.57746 এটুকু দেওয়া আছে। তো আমি ডেটাগুলো একটু লিখে ফেলছি। ডেল ওয়াই বইতে আছে, সময় নষ্ট না করে। ডেটা যেটা আসবে, ফার্স্ট ডেটা আসবে 0.12544, 0.12544। তারপর এটা আছে 0.14214, 0.14214। তারপর এটা আছে 0.16025। তারপর এটা আছে 0.17999। তারপরে আছে 0.20151। তারপরে আছে 0.22505, এটা 22505। আচ্ছা, এটা ডেল ওয়াই, ডেল টু ওয়াই 0.01670, 0.01811, 0.01974, 0.02, 0.02152, 0.02354 এটা। আচ্ছা, ডেল কিউ ওয়াই 0.00141, 0.00163, 0.00178, 0.00202। ডেল টু দি পাওয়ার 4y, ডেল টু দি পাওয়ার 4y এখানে আছে 0.00022 আর 0.00015 আর 0.00024। এখন ডেল টু দি পাওয়ার 5y এর ভ্যালুটা কত আসবে বলো তো? যদিও বইতে নেই, তুমি লেখো। মাঝখানেটা 0.00015 আর 0.00024। এটা থেকে এটা বাদ দাও তো, কত দিচ্ছে? কত দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি লিখছি, ইচ্ছে করে লিখছি। লেখো, আগে বলছি, আগে লেখো। লাস্ট এটা কত আসবে বলো? লেট টু দি পাওয়ার 5 টা একটু ক্যালকুলেটর, 15 থেকে 22 বাদ দিলে কত? 7.307। লেখো, বলছি পরে অমিট করব। আর এটা 24 থেকে 15 মাইনাস 0.123, 3টে 0, 24 15 কত? 15 10 25 9 না, 4টে 0 7। আর এটা 4টে 0, হ্যাঁ এটা প্লাস। আচ্ছা, তো এর পরেও একটা ছিল, সেটাও আমার লেখার দরকার পড়বে না, অ্যাকচুয়ালি এই পর্যন্ত লিখলেও হবে। আমি মনে হয় একদিন বলেছিলাম যে যদি দেখো যে কোনো একটা ডিফারেন্স টেবিল বানাতে বানাতে কোনো একটা ডিফারেন্স টেবিলের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি ওয়ান সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত চলে আসে, তার আগের স্টেপ পর্যন্ত লিখে দাও, আর লেখার দরকার পড়বে না। মানে আবার বলি, টেবিল করতে করতে দেখলে কোনো একটা টেবিলে যে ভ্যালুগুলো পেয়েছো, সেই ভ্যালুগুলো মডিউলাস ভ্যালু বা নর্মাল ভ্যালু যাই বলো, সেটা যদি ওয়ান সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত চলে আসে, মানে ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত চলে আসে। এটা সিগনিফিক্যান্ট ডিজিট কত এসছে?
এটা কত সিগনিফিকেন্ট ডিজিট? এটাও কত? ওয়ান সিগনিফিকেন্ট ডিজিট। সবকটা যদি ওয়ান সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত চলে আসে তাহলে এই টেবিলটা অমিট করে যাবে, এটুকু আর রেজাল্ট করার দরকার নেই, এই টেবিল নিলেই রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে আসবে মানে কেউ যদি এই টেবিলটা নিয়ে করতো তাহলেও তার যা রেজাল্ট আসবে কত ডেসিমেল প্লেস পর্যন্ত, 3 2 5 5 ডেসিমেল প্লেস পর্যন্ত ওয়াই যা রেঞ্জ আছে সেটা রেসপেক্টে দেবে কিন্তু। আর কেউ যদি হচ্ছে এইটা নিয়েও করতো তারও দেখতে যে 5 ডেসিমেল পর্যন্ত দুজনেরই সমান অ্যান্সার এসছে। আবার বলি যে যদি কোনো টেবিলে দেখতে পাও যে হচ্ছে কোনো টেবিলের কোনো একটা ডিফারেন্স টেবিলের যে ভ্যালুগুলো এসছে সেগুলো সিগনিফিকেন্ট ডিজিট, ওয়ান সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত এসছে, তাহলে ওই টেবিলটুকু আর লেখার দরকার নেই, তার আগের টেবিল পর্যন্ত ক্যালকুলেট করবে। এই ক্যালকুলেট করলে কি ইফেক্ট পড়বে না পড়বে, রেজাল্টের উপর কোনো ইফেক্ট পড়বে না। কেউ যদি এই টেবিলটা নিয়ে কাজ করতো তাহলেও এই 3 2 5 ওয়াইয়ের ভ্যালু যত ডেসিমেল প্লেস পর্যন্ত আছে তত ডেসিমেল পর্যন্ত সেম রেজাল্ট আসবে। কেউ যদি এই টেবিলটা নিয়েও করতো তারও সেম রেজাল্ট আসবে। তুমি ভেরিফাই করে নেবে, দেখবে সমান আসবে। তো যাই হোক, আমাকে ডিফারেন্স টেবিল বানাতে হবে, এইটুকু আমি আর লিখছি না, এগুলো একটু মনে রাখবে। এখন দেখো, আমার কার ভ্যালু বের করতে বলেছে যেন, কার ভ্যালু বের করতে বলেছে এফ অফ 1.315। তো এটা স্টার্লিং এ করা ভালো না বেসেলে করা ভালো? ডিফারেন্স কতগুলো ডেটা দেওয়া আছে, কতগুলো ডেটা দেওয়া আছে? 3 3 6 7টা। আর ডিফারেন্স টেবিল কততে শেষ হয়ে গেছে? 4-এ। এটা তুমি বেসেলে করো, স্টার্লিং বেসেলে করো, ভালো রেজাল্ট পাবে। এখানে এখানে দেখো এরা কিসে করেছে, এরা করেছে স্টার্লিং ফর্মুলা, ঠিক আছে, এরা স্টার্লিং এ করেছে করুক, আমি তোমাকে এই প্রবলেমটা বেসেলে করাচ্ছি, দেখা যাক রেজাল্ট কি আসে না আসে। ঠিক আছে, আমি এই ফর্মুলাটা বেসেলেই করাচ্ছি। লেখো, লেখো টু কম্পিউট, লেখো টু কম্পিউট এফ অফ 1.315, f of 1.315, লেখো উই মে ইউজ বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা। ওরা স্টার্লিং এ করেছে, উই মে ইউজ বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা। অ্যাকচুয়ালি বেসেল আর স্টার্লিং এ সবকটাতে ইউ রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকবে? ইউ রেঞ্জ কত থেকে কত? একই রেঞ্জ থাকবে, তো ফারাক কিছু পড়ে না। উই মে ইউজ বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা। তো দেখো বেসেলের জন্য যেটা হয়, আচ্ছা বেসেলের রেঞ্জটা আমি মনে হয় একটু ভুল বলেছি, বেসেলের রেঞ্জটা এটা থাকবে না, ধরো তো ওই নোটে ভুল আছে। দেখো তো বেসেলের রেঞ্জটা কত আছে, দেখে নিচ্ছি, ধরো হুম হুম 0.25 থেকে 0.75 আছে। একটু প্র্যাকটিক্যালের ডেটাতে চলে যাই। ভ্যালুগুলো ক্যালকুলেট করো, ইউ কত হবে, এক্স কত হবে, দেখো -0.25 থেকে +0.25, এটা হচ্ছে তোমার স্টার্লিং। আর বেসেলে হচ্ছে, বেসেলে দেখো, বেসেলে ভির রেঞ্জ ঠিকই বলা ছিল, ভির রেঞ্জটা না, ভির রেঞ্জটা হচ্ছে 0.25 থেকে কিন্তু লেস ভি লেস 0.25, এটা ভির রেঞ্জ। আর ইউর রেঞ্জটা বলা ছিল 0.25 থেকে 0.75। অ্যাকচুয়ালি ভি মানে কত করা ছিল, ভি মানে ইউ মাইনাস কিন্তু হাফ করা ছিল।
ভি মানে ইউ মাইনাস হাফ করা ছিল, ইউর ভ্যালু কত করা ছিল, ইউ মানে কিন্তু এক্স মাইনাস এক্স নট, ঠিকই আছে, এই রেসপেক্টেই লেখো যা আছে ঠিক আছে, ভি দিয়ে করা আছে আর ওখানে ইউ দিয়ে করা আছে, যা ছিল ঠিকই আছে। দেখো যাই হোক, চলে আসো, কত নম্বর পেজ যেন ছিল অঙ্কটা? হুম, দেখো, যাই হোক ঠিক আছে। আচ্ছা, আমাদের এক্স এর ভ্যালু, আমরা বেসেল ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে অঙ্কটুকু করব। দেখো তো এক্স এর ভ্যালু কত আছে, এক্স ইকুয়াল টু 1.315, 1.315 কোথায় আছে, 1.315 কোথায় আছে, এটা যদি x ইকুয়াল টু 1.315 হয়, ঠিক তার প্রিভিয়াস ভ্যালু যেটা ওটাকে সবসময় x নট ধরবে, তার ঠিক আগের ভ্যালু মানে এটা x নট, এটা x নট ধরলে তার ঠিক আগেরটা এটাকে x অফ মাইনাস ওয়ান ধরবে, এটাকে x অফ মাইনাস টু ধরবে, আর এটাকে x অফ মাইনাস থ্রি ধরবে, ব্যাস এইটুকু তোমাকে অ্যাসাইন করতে হবে। আবার বলি, x হচ্ছে যেখানে আছে রেঞ্জটুকু খুঁজে নাও, তার ঠিক প্রিভিয়াস ভ্যালুটা x নট, তার আগের ভ্যালুটা x মাইনাস ওয়ান, তার আগের ভ্যালু x মাইনাস টু, কমছে তো এক এক করে কমছে, উপর দিকে যাওয়া মানে তত ভ্যালু কমছে, এক দুই তিন করে কমছে, যার জন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে ডিফাইন করা আছে। লেখো, লেখো হেয়ার, লেখো হেয়ার x ইকুয়াল টু কত, 1.315, এটা আচ্ছা, x নট কত দেওয়া আছে 1.3, h কত করে গো, h সমান কত, কত কত করে বাড়ছে, ক্যালকুলেটর না, ক্যালকুলেটর নাও সবাই, 0.1, আগে ইউ ক্যালকুলেট করো, ইউ সমান কি শিখেছো, এক্স মাইনাস এক্স নট বাই এইচ, ঝটপট বলো, বইতে কিন্তু এটা এতে দিয়ে করা আছে, অতএব আমাকে ডেটাগুলো নিজে থেকেই করতে হবে। এক্স মানে হচ্ছে 1.315 মাইনাস 1.3 বাই 0.1 কত হচ্ছে বলো, পয়েন্ট 15। দেখো অ্যাকচুয়ালি আমরা রেঞ্জ দেখেও না, 0.15 দিয়েছে ভ্যালু, রেঞ্জ দেখেও আমরা স্টার্লিং অথবা বেসেলও ইউজ করতে পারি। একটু দেখো, ইউর ভ্যালু 0.15, স্টার্লিং এর জন্য ইউর রেঞ্জ কত থেকে কতর মধ্যে ছিল, স্টার্লিং এর জন্য ইউর রেঞ্জ কত থেকে কতর মধ্যে ছিল, তার মধ্যে কি 0.15 পড়ছে, তুমি স্টার্লিংও নিতে পারো, বাট আমি বেসেল, বলো, না না, অনেক ক্ষেত্রে রেঞ্জটুকু মানে রেঞ্জটুকু কেউ যদি এইটুকুকে নিয়ে এখানে নিয়ে চলে আসে, এক্স নটটাকে যদি এটাতে ধরে ফেলে, তখন হচ্ছে রেঞ্জটুকু পাল্টে যায়। যাই হোক, তুমি ভির রেঞ্জটাও দেখো তো কত দিচ্ছে, ভি সমান কত, ইউ মাইনাস হাফ, এটা করলে কি পাচ্ছ বলো, ভি, ইউটা, ইউটা রেঞ্জ কত ছিল, 0.25 না মাইনাস 0.25 কি ছিল দেখো তো, ইউ, 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 স্টার্লিং এ ইউ কত ছিল, কি বলছো না বেস, না বেসেলে ইউ রেঞ্জ আমি ধরবো না, আমি বেসেলে ভি দিয়ে যেহেতু ফর্মুলাটা বানিয়েছি, আমি ভি রেঞ্জ ধরবো, ভি রেঞ্জটা দেখো কত হচ্ছে, ভি মানে হচ্ছে কত 0.15 মাইনাস হাফ, এটা করলে কত আসছে, মাইনাস 0.35, এইটা, এটা কি আমাদের ভি রেঞ্জের মধ্যে থাকছে, এই রেঞ্জটা কি ভির মধ্যে থাকছে কি থাকছে না, থাকছে, না থাকছে না, বলো, ভি রেঞ্জটা, বেসেলে ভি রেঞ্জটা কত বলেছি আমি, একই রেঞ্জ বলেছিলাম তো মনে হয়,
সি রেঞ্জ, হ্যাঁ -0.25। তাহলে এবার আমাকে বলো কোনটাতে করা ভালো হবে, স্টার্লিং এ করা ভালো হবে না বেসেলে করা ভালো হবে। আমি এটাই বলতে চাইছিলাম যে এই রেঞ্জ দেখেও করা যায়, যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে ইউর ভ্যালু 0.15 আর ভির ভ্যালু পেয়ে যাচ্ছ বেসেলে ইউটা, তাহলে ইউ তো লাই করছে না নন্দিনী। ব্যাস, ইউ যদি লাই না করে ভিও লাই করবে না, ইউ যদি লাই না করে ভিও লাই করবে না, তাহলে আমার এটা নেওয়া ভালো হবে না এটা নেওয়া ভালো হবে, এইভাবেও দেখা হয় ঋত্বিক। নিশ্চয়ই এটা করব। লেখো তো, লেখো সেন্স, সেন্স ওই যে -0.25 লেস ইউ, লেস অফ কত জানো 0.75, সো উই ইউজ, ওইখানে আমি চেঞ্জ করে দেবো, সো উই ইউজ, কোনটা ইউজ করবে, স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা করে দাও। যদি এটা ওই বলো, না তুমি তুমি বেসেলের ইউজ ছেড়ে দাও, তুমি বেসেলে ভি দিয়ে ভাবো। পয়েন্ট, হ্যাঁ 0.75, তার মধ্যে ভি রেঞ্জটা থাকবে। অ্যাকচুয়ালি বেসেল বানাতে গেলে তো মানে স্টার্লিং এর ইউটা লেগে যাচ্ছে না, তো ওই রেসপেক্ট ইউর ভ্যালু যদি এত থেকে এতের মধ্যে থাকে দেন ভির ভ্যালু ওই রেঞ্জের মধ্যে থাকবে, এই জন্যই বলেছি। তো যাই হোক তুমি ভি দিয়ে ভাবো। তো আমার স্টার বেসেল না নিয়ে স্টার্লিং নাও, বেটার রেজাল্ট পাবে। লেখো সো ইউজ স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা। আর অঙ্কটা যেটা শুরু করেছিলে না, টু কম্পিউট এফ অফ 1.315 উই মে ইউজ স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা লেখো। আর বেসেল করার দরকার নেই, কারণ আমি দেখতেই পাচ্ছি রেঞ্জ যদি ওর মধ্যে থাকতো তো আমি এটা নিলেও হতো ওটা নিলেও হতো, কিন্তু এখানে দেখছি না ভ্যারি করে যাচ্ছে। তো যাই হোক, আহ, সব ভ্যালুগুলো পেয়েছো, এবার আস্তে আস্তে ফর্মুলাটুকু লিখে ফেলো। লেখো উই নো স্টার্লিং ইন্টারপোলেশন বেসেল কত নেবে বলো, উই নো স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা, আমরা লিখেছিলাম বেসেল বাট ওটাকে স্টার্লিং লিখে ফেলো। আমরা মনে হয় বেসেল করতে চেয়েছিলাম, ওটাকে স্টার্লিং করো। সো উই মে ইউজ স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা বলে পুরো জিনিসটাই লেখো। মোদ্দা কথা হচ্ছে স্টার্লিং এ করবো। লেখো উই নো স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা ইজ, ফর্মুলাটুকু কি ছিল, y নট প্লাস ইউ ইন্টু ডেল অফ y মাইনাস ওয়ান প্লাস ডেল অফ y নট বাই কত 2 প্লাস u স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল 2 অফ y মাইনাস ওয়ান প্লাস ইউ অফ ইউ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই 6 করে দিলাম ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা ডেল কিউ অফ ওয়াই মাইনাস টু, ডেল কিউ অফ ওয়াই মাইনাস টু প্লাস ডেল কিউ অফ ওয়াই মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি 2 প্লাস ইউ স্কোয়ার অফ ইউ স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 3 12 2 24, এটা 24 লিখলাম ইন্টু ডেল টু দি পাওয়ার 4 অফ ওয়াই মাইনাস টু। তো যেহেতু ছোট ডেটা দেওয়া আছে তার জন্য তুমি চাইলে একবারে ডিরেক্ট ভ্যালুগুলো বসাতে পারো, ওই যে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিয়ার ব্যাপারটা তুমি নাও ইউজ করতে পারো। কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিয়ার করলেও রেজাল্টগুলো আসে, সেটা আমি একটু দেখিয়ে দেবো। কোএফিসিয়েন্ট মাল্টিপ্লিয়ার একটা টেবিল বানিয়ে অঙ্কগুলো করতে হয়। যাই হোক, আপাতত ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো আমি বসাচ্ছি, জায়গা কম আছে। আমার কার ভ্যালু চাইছি, এফ অফ কত যেন 1.315, এটুকু ভ্যালু চাইছো। দেখো এটা সমান তাহলে ওয়াই নট, এটা এক্স নট হলে ওয়াই নট কত, তাহলে এটা বসবে 1.97091 প্লাস ইউর ভ্যালু কত পেয়েছিলে জানো, ইউর ভ্যালু কত পেয়েছিলে, কত 0.15, তো 0.15 লিখলাম। আচ্ছা বাই এদিকে একটা 2 আছে, সেটা না হয় পরে লিখবো, ইনটু এখন ডেল অফ ওয়াই নট প্লাস ডেল অফ ওয়াই নট বাই 2। দেখো এটা যদি এক্স মাইনাস ওয়ান হয়, এটা কিন্তু ওয়াই মাইনাস ওয়ানের ভ্যালু, মনে মনে অ্যাজিউম করতে হবে। তাহলে ডেল অফ ওয়াই নট কোন ভ্যালুটা দেবে অনেক, কোন ভ্যালুটা দেবে, ডেল অফ ওয়াই নট ওয়াই মাইনাস ওয়ান, এই যে ডেল অফ ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান ওইটা হলে
ফার্স্ট ডায়াগোনাল যেটা দেবে এইটা হচ্ছে ডেল অফ ওয়াই মাইনাস ওয়ানের ভ্যালু। কেন? এটা ডেলের বক্স। তার মানে আমি ভ্যালুগুলো কোথায় লিখবো বলো তো? জায়গা আমি এইখানে লিখছি আমি ভ্যালুটা। প্রথম ভ্যালুটা এসেছিল 1.97091 প্লাস 0.15 ইন্টু, উপরে লিখছি ভ্যালুগুলো, ডেল অফ ওয়াই মাইনাস ওয়ান মানে এটা, তার মানে 0.16025 প্লাস ডেল অফ ওয়াই নট, এইটা যদি এক্স নট হয় এটা হবে ওয়াই নট, এইটা কিন্তু হিসেব মতো ডেল অফ ওয়াই নট, মানে 0.17999 বাই একটা 2 আছে 2 দিলাম, প্লাস ইউ স্কোয়ার বাই টু, ইউ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মানে 0.15 এর হোল স্কোয়ার বাই টু ইন্টু ডেল টু অফ ওয়াই মাইনাস ওয়ান। এটা এক্স মাইনাস ওয়ান হলে এটা ওয়াই মাইনাস ওয়ান, এটা ওয়াই মাইনাস ওয়ান হলে ডেল টু অফ ওয়াই মাইনাস ওয়ান, ফার্স্ট ডায়াগোনাল এটা, সেকেন্ড ডায়াগোনাল এটা, এটা তার মানে এটা থাকবে হচ্ছে কত, 0.1974, ঠিকঠাক লিখছে কিনা দেখবে, প্লাস, মুছে দিলাম এটা লাগবে না, প্লাস ইউ অফ, ইউ মানে হচ্ছে 0.15 ইন্টু 0.15 এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই 6 ইন্টু ডেল কিউ অফ ওয়াই মাইনাস টু প্লাস ডেল কিউ অফ ওয়াই মাইনাস ওয়ান। দেখো এটা এক্স মাইনাস টু হলে এটা ওয়াই মাইনাস টু, এটা এক্স মাইনাস টু হলে এটা ওয়াই মাইনাস টু। আমি চাইছি ডেল কিউ অফ ওয়াই মাইনাস টু, ফার্স্ট ডায়াগোনাল মানে ডেলের ভ্যালু, সেকেন্ড ডায়াগোনাল মানে ডেল টুর ভ্যালু, থার্ড ডায়াগোনাল মানে হচ্ছে ডেল কিউর ভ্যালু। তার মানে এটুকু থাকবে, এটা ডেল ডেল কিউ অফ ওয়াই মাইনাস টু, এক্স মাইনাস টু, হ্যাঁ এটা, তার মানে এদিকে থাকবে তাহলে পয়েন্ট মাইনাস টু, তো ঠিকঠাক করেছি কিনা দেখো, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ডেল কিউ ওয়াই মাইনাস টু 0.00163 প্লাস ডেল কিউ অফ ওয়াই মাইনাস ওয়ান, এটা এক্স মাইনাস ওয়ান, এটার ফার্স্ট ডেল সেকেন্ড থার্ড এইটা আসবে, তাহলে এটা আসবে 0.00178 বাই কত গো টু, এইটুকু পেলে। এটা আর একটা টার্ম আছে, আর একটা টার্ম মানে এই টার্মের ভ্যালুটা, এটার জন্য প্লাস ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে 0.15 এর হোল স্কোয়ার ইন্টু 0.15 এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই 24 ইন্টু ডেল টু দি পাওয়ার 4 অফ ওয়াই মাইনাস টু, ডেল টু দি পাওয়ার 4 অফ ওয়াই মাইনাস টু, এটা এক্স মাইনাস টু হলে এটা ওয়াই মাইনাস টু, ডেল টু দি পাওয়ার 4 ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর, তার মানে 0.000 তিনটে 015, এইটা করলে কি রেজাল্ট আসে দেখো, করো আমি 2 মিনিট আসছি।
আচ্ছা রেজাল্ট এসছে? হুম, 66083, ওদের তো আবার 6661 দিচ্ছে। হ্যাঁ, রাউন্ড আপ করে দেখো, এটা দিয়েছে 1.9966083। এটা যদি রাউন্ড আপ করা হয় 1.99661 দেবে তো। 9661, ঠিক আছে। 9661 কটা ডেসিমেল ছিল? 5টা ডেসিমেল ছিল, তো এই জন্য ওরা 5টা ডেসিমেল পর্যন্ত লিখেছে। 1.99661 কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস। যাই হোক, ছোট ডেটা দেওয়া থাকলে এইরকম করা হয়। এটা আরেকটা ক্যালকুলেশন গুলো যাতে যোগ গুণফল এটা না ভুল হয়, এরকম একটা কলম বানানো হয়। একটা নেওয়া হয় মাল্টিপ্লেয়ার আর একটা কোএফিসিয়েন্ট। প্রথমে আমরা মাল্টিপ্লেয়ারের ভ্যালুগুলো করেসপন্ডিং ভ্যালু বের করে ফেলবো, তারপর কোএফিসিয়েন্ট ভ্যালুগুলো গুণ বের করবো, তারপর মাল্টিপ্লেয়ারের সঙ্গে কোএফিসিয়েন্ট, মাল্টিপ্লেয়ারের সঙ্গে কোএফিসিয়েন্ট, মাল্টিপ্লেয়ারের সঙ্গে কোএফিসিয়েন্ট, এগুলো গুণ করবো। গুণগুলো যে রেজাল্ট আসবে ওটাই রেজাল্ট। মানে এইরকম। প্রথম দেখো, আমরা তো সবসময় যে রেজাল্ট গুলো ছিল সব মাল্টিপ্লায়ারের সঙ্গে কোএফিসিয়েন্ট গুণ করা আছে না চল্লিশটা? মাল্টিপ্লায়ার ইনটু কোএফিসিয়েন্ট গুণ করা আছে দেখো, যে ফর্মুলা বানানো ছিল। তাহলে আমরা যদি প্রথম মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো করেসপন্ডিং বের করি আর করেসপন্ডিং কোএফিসিয়েন্ট ভ্যালুগুলো গুণ করি, তাহলে এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, ভ্যালু লিখবো, ভ্যালু লিখবো, ভ্যালু লিখবো, যোগ করলে যেটা হবে সেটাই আউটপুট। এভাবেও করা হয় বড় ডেটা নিলে। আর আমি তোমার স্টার্লিং করলাম, বেসেলটা তুমি করবে। যাই হোক, এই গেল স্টার্লিং বেসেল। এবার আমি আসছি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। এটা তুমি পাঠাইনি কারণ এটা আমাকে হাতে করাতেই হতো। তা কতটা করা যায় দেখি, বলো। টেবিলের মিডিল পয়েন্ট নয়, ওরা যে ভ্যালুটা নিয়েছে সেটা যেন টেবিলের মাঝখানে থাকে, একেবারে এক্সাক্ট মাঝখানে থাকবে তার কোনো কথা নেই। 1 2 3 4, 1 2 3 কোথায়? এখানে 3টে, এখানে 4টে, তাহলে কি মাঝখানে হলো? ওই রকম একটা অ্যাপ্রক্সিমেট দেখবে যে ভ্যালুটা হচ্ছে একবারে, ধরো তোমাকে 1 2 3 4 এদের মিডিল কোন কোন ভ্যালুগুলো? 2 আর 3। যদি 1 2 3 মিডিল কোনটা? 2। আমার এখানে যে 1 2 3 4 5 6 7, তার মানে মিডিল হচ্ছে কোনটা? 1.3। এটা মিডিল ভ্যালু। ওই লাগোয়া যেন 1.315টা এই ভ্যালুটা পাওয়া যায়। কি বলবো? হুম, হুম। ওয়ান, না 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 না, ব্যাকওয়ার্ড কেন? ব্যাকওয়ার্ড হলে এই দিকের ভ্যালুগুলো থাকবে, এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটুকু টেবিলের শেষের দিকে থাকবে। এইটার মিডিল ফিডিল নয়, মিডিলের কনসেপ্ট হচ্ছে এটা, যে এখানে যে ডেটাগুলো আছে তার মিডিল মোস্ট ভ্যালু কোনটা? 1.3। তো এই নেবারহুডে যেন এক্স এর ভ্যালুটুকু থাকে। কি কথাটা বললাম বোঝা গেল? সেটা নিশ্চয়ই থাকতে পারে, সেটাও করতে পারবে। আর সব থেকে বড় জিনিস, অনেক কিছু জিনিস তো আছে, ইউর ভ্যালু বের করে ফেলবে। দেখো ইউর ভ্যালু গুলো কি হচ্ছে, ইউ তো সেই এক্স মাইনাস এক্স নট বাই এইচ, তার উপর ডিপেন্ড করবে। এবার সেটা তোমার ব্যাক ফরওয়ার্ড ক্ষেত্রেও তো একই। তো ক্ষেত্রে দেখো ইউ কোনটা ভালো রেজাল্ট আসছে, ইউ রেঞ্জ গুলো বলে দেওয়া ছিল, নোটে পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, লেখো এরপর। লেখো ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। লেখো ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। লিখেছো?
আচ্ছা, এইটা প্রুভ করতে বলে যে ফাইন্ড দ্য ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা উইথাউট এরর টার্ম, যেটা বের করবো আমরা সেগুলো এরর টার্ম বাদে, উইথাউট এরর। তো আগে বলি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা কখন ইউজ করব। এতক্ষণ আমরা পড়েছিলাম যে ইকুইস্পেসড আর্গুমেন্ট মানে এক্স নট আর এক্স ওয়ানের মধ্যে গ্যাপ যতটুকু থাকবে, এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে গ্যাপ ততটুকু থাকবে, এক্স টু এক্স থ্রির মধ্যে গ্যাপ সেমটুকু থাকবে। সোজা কথা এইচ এর একটা ব্যাপার স্যাপার ছিল। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনের ফর্মুলা যেটা হচ্ছে আনইকুইস্পেসড আর্গুমেন্টস, মানে এখানে এইচ এর কোনো ব্যাপার থাকবে না, হ্যাপাজেটলি ভ্যালু নিতে পারো, মানে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো যা মর্জি তাই ভ্যালু নেবে, কোনো ইকুইস্পেসড ব্যাপার থাকবে না। এই সিচুয়েশন অবস্থায় যদি ওয়াই এর ভ্যালুগুলো ডিফাইন করে দেওয়া থাকে, ওই অবস্থাতে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য তুমি ওয়াই এর একটা ভ্যালু বের করতে পারবে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনের হেল্প নিয়ে। এখানে এক্স এর যে ভ্যালুটুকু বের করবে সেটা টেবিলের শুরু শেষ, টেবিলের ডেটার মধ্যে থাকতে হবে এমনটুকু নয়, ডেটার বাইরেও ভ্যালু থাকতে পারবে, মানে এরকম বলতে চাইছি। সাপোজ এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু, এটা দেওয়া আছে একটা ফাংশন। এখন এক্স আর এক্স ওয়াই এর আমি একটা টেবিল বানালাম, আমার মর্জি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোর জন্য ওয়াই টু, আমার মর্জি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য ওয়ান প্লাস টু কত থ্রি, আমি এখন এক্স ইকুয়াল টু ফাইভ নেবো, নিতেই পারি, পাঁচ পাঁচা পঁচিশ দুই সাতাশ। আমি এখন এক্স ইকুয়াল টু সিক্স নিলাম, তাহলে ছশো ছত্রিশ দু আটত্রিশ, নিতেই পারি। আমি এখন এক্স ইকুয়াল টু 6.1 নিলাম, এরও একটা ভ্যালু পাবে। মানে এই যে ভ্যালুগুলো দেখো সব আনইকুইস্পেসড অবস্থায় আছে, মানে এক্স জিরো থেকে এক্স ওয়ানের মধ্যে যা গ্যাপ, এক্স ওয়ান থেকে এক্স টুর মধ্যে সেম গ্যাপ হতে পারে, না হতে পারে। আর কি এই অবস্থায় এই সিচুয়েশন থাকলে আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। এখানে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আগে যে আমরা এক্স এর যে ভ্যালুগুলোর জন্য ফাংশনাল ভ্যালুগুলো বের করেছিলাম সেগুলো সব টেবিলের এক্স এর রেঞ্জের মধ্যে ছিল, হ্যাঁ কি না, এক্স এর রেঞ্জের মধ্যে ছিল। বাট এখন এক্স ইকুয়াল টু তোমাকে যদি বলে 50, এইটার জন্য এফএক্স কত সেটা কিন্তু ল্যাগ্রাঞ্জেস থেকে পেয়ে যাবে, এটা একটা বেনিফিট আছে। মানে মোর স্ট্রং জিনিস হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, এইটুকু বলতে পারা যায়। তো যাই হোক, শুরু করো। লেখো লেট ওয়াই ইকুয়াল টু এফএক্স, লেখো লেট ওয়াই ইকুয়াল টু এফএক্স বি এ ফাংশন, লেখো বি এ ফাংশন ডিফাইন অন একটা ডোমেন সেট, ডিফাইন লেখো ডিফাইন সাম ডোমেন সেট, লেখো লেট ওয়াই ইকুয়াল টু এফএক্স বি এ ফাংশন ডিফাইন ইন সাম ডোমেন সেট, কিছু ডোমেন সেটের মধ্যে ওয়াই ফাংশনটা ডিফাইন করে দেওয়া আছে। লেখো লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এফএক্স ইজ নোন, and y equal to fx is known on a set of fx, and y equal to fx is known on a set of, on a set of n plus 1, n plus 1 distinct arguments, n plus 1 distinct arguments। লেখো আর্গুমেন্টস কোনগুলো, ডিস্টিংক্ট আর্গুমেন্ট এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু ডট 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 এক্স ইন। লেখো ইন জেনারেল, লেখো ইন জেনারেল আর নট ইকুয়ালি স্পেসড, ইন জেনারেল আর নট ইকুয়ালি স্পেসড, ইন জেনারেল আর নট ইকুয়ালি স্পেসড, ইকুয়ালি স্পেসড কথাটা একসঙ্গেই হয়, ইন জেনারেল আর নট ইকুয়ালি স্পেসড। ফুল স্টপ দিয়ে লেখো, লেখো let the corresponding values of fx, let the corresponding values of fx আর কি, এটা একবারে লিখে দিই, আর এফ অফ এক্স আই ইকুয়াল টু ওয়াই আই, আই ইকুয়াল টু জিরো ওয়ান টু ডট 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 এন, মানে এক্স জিরোর ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স ওয়ান যেটা ওয়াই নট, এক্স ওয়ানের ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স ওয়ান যেটা ওয়াই ওয়ান, এক্স টুর জন্য এফ অফ এক্স টু ওয়াই টু, এভাবে ফাংশনাল ভ্যালুগুলো ডিফাইন করা আছে। লেখো লেখো উই উইশ টু ফাইন্ড, প্যারা চেঞ্জ করে লেখো, একই লাইন লেখো, উই উইশ to find, we wish to find a polynomial, a polynomial say ln x, ln x of degree less or equal to, less or equal to n, we wish to find a polynomial
say ln x of degree less or equal to n such that একই লজিক ln of xi equal to কত লিখবো অনেক কত লিখবো ln xi equal to কত লিখবো পলিনোমিয়াল ইন্টারপোলেশন বা পলিনোমিয়াল ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করতে গেলে আমরা প্রথম থেকেই শিখেছি যে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা বের করবে ওই ইন্টারপোলেট পলিনোমিয়ালে x0 x1 x2 ডট ডট xn যে ফাংশনাল ভ্যালুগুলো পাবে গিভেন ফাংশনের ফাংশনাল ভ্যালুগুলো কি ওই পয়েন্টে কি থাকবে সেম তার মানে ln ইকুয়াল টু কত লিখতে পারবো f of xi I equal to নিশ্চয়ই 0 1 2 ডট 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 n আমি প্রথম থেকেই বলেছি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল এটা যদি গিভেন ফাংশন হয় এটা যদি x0 হয় এটা যদি x1 হয় আর সাপোজ x2 হয় এমন একটা পলিনোমিয়াল যাতে করে এই রকম নিতে পারি এটা নিতে পারি এটা যদি fx হয় তাহলে এটাকে ln x বলতে পারবে তুমি x0 x1 x2 দের দুটো ফাংশনেরই না 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 ল্যাগ্রাঞ্জেসের এল দিয়েছি নোটেশন আচ্ছা ln xi equal to f of xi I equal to 0 1 2 ডট 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 n লেখো লেখো লেট ln x equal to তাহলে ln x এর ডিগ্রিটা বলেছি লেস অর ইকুয়াল টু n তার মানে ম্যাক্সিমাম আমাকে n ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে কাজকর্ম করতে হবে লেখো লেট ln x ইকুয়াল টু এটা a0 এটা n ডিগ্রি পলিনোমিয়াল a1 x প্লাস a2 x স্কয়ার প্লাস ডট 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 n a n x টু দি পাওয়ার n প্রথম থেকে যদি n প্লাস 1 ডেটা দেওয়া থাকে তাহলে পলিনোমিয়াল ডিগ্রি থাকবে লেস অর ইকুয়াল টু কত n n x টু দি পাওয়ার n আচ্ছা এইটাকে একটু 1 করে দাও আর এটাকে একটু 2 করে দাও লেখো হোয়ার এটা একটু বোঝার আছে কিন্তু লেখো হোয়ার a0 a1 ডট 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 an লেখো আর কনস্ট্যান্ট লেখো টু বি ডিটারমাইন্ড বাই 1 লেখো a0 a1 a2 ডট 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 an আর কনস্ট্যান্ট টু বি ডিটারমাইন্ড কনস্ট্যান্ট না বলে প্যারামিটারে বলতে পারো কারণ এই ভ্যালুগুলো ডিপেন্ডেন্ট প্যারামিটার বলে দাও আর প্যারামিটার লেখো আর প্যারামিটার টু বি ডিটারমাইন্ড বাই 1 কনস্ট্যান্ট না করে প্যারামিটার করে দাও কারণ ডেটা চেঞ্জ হলে এই a0 a1 a2 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে যেন প্যারামিটার বলা ভালো লেখো a0 a1 ডট 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 an আর প্যারামিটার টু বি ডিটারমাইন্ড বাই 1 এটার হেল্প নিয়ে a0 a1 ডট 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 an বের করতে হবে লেখো প্যারা চেঞ্জ করে লেখো নাও এটুকু কি লেখা যায় নাও a0 প্লাস a1 xi আচ্ছা আমি এইটুকু ভেঙে লিখি না হয় লেখো সো বলে লেখো সো এইটুকু লেখা যায় কিনা বলো আমাকে সো a0 প্লাস a1 x0 প্লাস a2 x0 স্কয়ার প্লাস ডট 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 an x0 হোল টু দি পাওয়ার n এটা কত লিখতে পারবো বলো ln কত ln x0 এটা মানে হচ্ছে ln কত x0 ln x0 মানে কত করা আছে f of x0 এটুকু লিখতে পারি এই তো লিখলাম আচ্ছা পরেরটা কি থাকবে a0 প্লাস a1 কত x1 a2 x1 স্কয়ার প্লাস ডট 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 an x1 হোল টু দি পাওয়ার n ঠিকঠাক লিখছি কিনা দেখবে ইকুয়াল টু একবার লিখে দিচ্ছি এটা কত থাকবে f of x1 এরকম করতে করতে লাস্ট যেটা পাবে সেটুকু কত লিখতে পারবে ডট 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 আই দিয়ে লিখে হ্যাঁ আমি সেটাই চাইছিলাম সেটাই লিখতে চাইছিলাম বাট ভেঙে একটু লিখলাম তোমরা এন দিয়ে লিখবে আমার নোটে কিন্তু এন দিয়েই মানে জেনারেল নোটেশনটা লেখা আছে আচ্ছা লাস্টটা কত থাকবে a0 প্লাস a কত 1 কত বসাবো xn প্লাস a2 xn স্কয়ার প্লাস ডট 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 an xn হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত f of xn এটাকে ইন জেনারেল এইটুকু আমার নোটে লেখা ছিল বাট আমি একটু ভেঙে লিখে দিলাম ইন জেনারেল এইটুকুকে লেখাই যেত এটা লিখবে না যেহেতু তুমি লিখে ফেলেছো ইন জেনারেল এইটুকুকে কি লিখতে পারবে বলো তো a0 প্লাস এটা লিখবে না শুধু আমি বোর্ডে বোঝার জন্য xi প্লাস ai
এ ওয়ান, এটা এ ওয়ান অফ এ টু অফ কত এক্স আই স্কোয়ার ডট 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 এ এন অফ এক্স কত লিখবে আই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এফ অফ এক্স আই। এটা ইন জেনারেল লেখা যায়। আই ইকুয়াল টু দেখো তো 0 1 2 ডট 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 এন বসালে সবকটা ইকুয়েশন পাবে কিনা। আই ইকুয়াল টু 0 1 2 ডট 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 এন বসালে কিন্তু সবকটা ইকুয়েশন পেয়ে যাবে। তো ইন জেনারেল কেউ এটা চাইলে লিখতে পারো। লেখো লেখো দিস ইজ এ সেট অফ n প্লাস ওয়ান লিনিয়ার ইকুয়েশন। লেখো দিস ইজ এ সেট অফ n plus 1 linear equation with n plus 1 unknown। লেখো with n plus 1 unknown কোনগুলো ওই a0 a1 a2 ডট 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 an। this is a set of n plus 1 linear equation with n plus 1 unknown লিখতে পারো unknown প্যারামিটার a0 a1 a2 ডট 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 an। ফুলস্টপ লেখো লেখো দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। এবার এগুলো আমরা আগেও শিখেছি যে আমাদের কাজ হবে a0 a1 a2 ডট 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 an এর ভ্যালুগুলো কোনোভাবে বের করে ln x এ বসিয়ে দিলে ইন্টারপোলেশন ফর্মুলা পেয়ে যাবে। এখন দেখো এটা n প্লাস ওয়ান ইকুয়েশন আছে আর n প্লাস ওয়ান ভ্যারিয়েবল আছে। তো n প্লাস ওয়ান ইকুয়েশন অ্যান্ড n প্লাস ওয়ান ভ্যারিয়েবল যদি থাকে তাহলে এটাকে আমরা ক্যামাক্স টুলে সলভ করতে পারবো। সলভ করলে সুন্দরভাবে a0 a1 a2 ডট 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 n এর ভ্যালুগুলো পেয়ে যাবো। লেখো দিস ইজ সেট অফ n প্লাস ওয়ান লিনিয়ার ইকুয়েশন উইথ n প্লাস ওয়ান আননোনস a0 a1 ডট 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 an। ফুলস্টপ দিয়ে লেখো দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইজ, আগেও একটু শিখেছিলাম, দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইজ 1। এটা থাকবে x0 কয়টা কত x0 লিখে দেবো হ্যাঁ হ্যাঁ ওইটাই আসবে। আচ্ছা ডট 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 এটা কত x0 হোল টু দি পাওয়ার n 1 x1 স্কয়ার x1 স্কয়ার ডট 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 x1 হোল টু দি পাওয়ার n লাস্টটা 1 xn xn স্কয়ার ডট 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 xn হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা লিখি হচ্ছে পাই অফ xi মাইনাস কত xj। এটা এইখানে নট ইকুয়াল টু জিরো, এখানে একটা নোটেশন লিখতে হয় i লেস দেন j। i ইকুয়াল টু জিরো হলে ওই কেসটা পুরো জিরো হয়ে যাবে, হবে না। i লেস দেন j, আগেরটা যদি না লেখা থাকে লিখবে i লেস দেন j। এবার এটাকে হ্যাঁ i গ্রেটার দেন j, তো এই তো বললাম লেস দেন গ্রেটার দেন j। আচ্ছা লেখো অন সলভিং, চেঞ্জ করে লেখো অন সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ক্যামাক্স রুল উই মে রাইট অন সলভিং দ্য ক্যামাক্স রুল। আবার বলছি অন সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ক্যামাক্স রুল উই মে রাইট। লিখছি এইবার থেকে আসল ক্যালকুলেশন শুরু। উই মে রাইট এ কে ইকুয়াল টু নাকি এটা এই রকম ফর্মে লিখছি। এ কে ইকুয়াল টু ভালো করে বুঝবে আই ইকুয়াল টু 0 টু n সি অফ আই উপরে একটা ব্র্যাকেট দিয়ে কে, মূল্যতে এটা করা নেই, এই টেকনিকটা নেওয়া হচ্ছে সিনা প্রধান থেকে করানো। এফ অফ এক্স আই লিখি, লেখার পর আমি বুঝিয়ে দিচ্ছি 0 1 2 ডট 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 এ এন। মানে সোজা কথা a0 টাকে এই স্ট্রাকচারে লিখলাম, a1টা এগুলোকে সলভ করলে যে a0 a1 a2 ভ্যালু পাবে সেটাকে এই স্ট্রাকচারে লিখলাম। এখন এই স্ট্রাকচার লেখার যৌক্তিকতা কি আছে আসছি। লেখো হোয়ার সি আই উপরে ব্র্যাকেট দিয়ে লেখো কে ডিপেন্ডস অনলি অন দা, লেখো ডিপেন্ডস অনলি অন দা আর্গুমেন্টস কোনগুলোকে বলতাম x0 x1 x2 গুলোকে আর্গুমেন্টস বলতাম না নোটস বলতাম। নোটস আর আর্গুমেন্ট তো একই না। লেখো ডিপেন্ডস অন দা আর্গুমেন্টস x0 x1 ডট 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 xn বাট নট অন দা ফাংশনাল ভ্যালুজ, আসছি। এখন এই পুরোটাকে যদি সলভ করো তাহলে a0 a1 a2 এই জিনিসগুলো যে ভ্যালুগুলো পাবে তাকে একটা সামেশন ফর্মে লেখা যাবে। আমি একটু দেখাই, ছোট্ট ডেটা দিয়ে দেখাই, নাহলে তোমার মনে সন্দেহ থাকবে। সাপোজ আমি এইটুকু জিনিস নিয়েছি যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল মানে ln x, সেটা সাপোজ আমি ছোট ডেটা নিচ্ছি a0 প্লাস a1 x। আমি ডেটাই নিয়ে এইটুকু ডেটা নিয়ে কাজ করছি।
মানে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে কাজ করছি। এবার হিসেব মতো আমাকে বলো তাহলে a0 প্লাস দুটো ডেটা আছে, দুটো ডেটার জন্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দেখো a0 আর a1x দুটো ডেটা না তিনটে ডেটা, দুটো ডেটা নিয়ে কাজ করো। a0 প্লাস a1x নট, বলো a0 প্লাস a1x নটটাকে কত লিখতে পারো যদি আমি এইটুকু ইন্টারপোলেটিং পলিনোমিয়াল নিই? এইটুকু যদি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল নিই তাহলে a0 প্লাস a1x নটটাকে কি লিখতে পারবো শর্মিষ্ঠা? যদি ln x টাকে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল ধরি, নন্দিনী এটাকে কি লিখতে পারবো? ln x0 বা f অফ x0 লিখতে পারি। আবার আমাকে বলো এটা মানে সাপোজ y নট,